হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসটা হচ্ছে প্রজেক্টাইল নিয়ে। তো প্রজেক্টাইল এমন একটা টপিক যেটার থেকে এন্ট্রান্সে অনেক সময়ই শুধুমাত্র ফর্মুলা বেসড কোশ্চেন চলে আসে। মানে কিছু ফর্মুলা আছে যা আমরা ডিরাইভ করব আজকে, সেই ফর্মুলাগুলো জানলেই ওই অঙ্কগুলো করা যায়। তো আজকে শুধু ফর্মুলাগুলো ডাইরেক্ট দেখবো না, এদের ডিরাইভেশনগুলোও দেখবো। মানে স্কুল এক্সামের জন্য এই ডিরাইভেশনগুলো খুবই ইম্পর্টেন্ট থাকে। তো ডিরাইভেশনের ব্যাপারটাও আজকে তুমি এই ক্লাসে পেয়ে যাবে। তো প্রজেক্টাইল বলতে কি, আগে সেই জিনিসটা একটু চেনা যাক, কারণ প্রজেক্টাইল চিনতে অনেক সময় স্টুডেন্টরা ভুল করে নেয়। তো প্রজেক্টাইল মানেই আকাশে যাওয়া যে কোনো একটা বডি না। তো একটা সিম্পল ডেফিনেশন আমি থ্রো করলাম এখানে। ডেফিনেশনটা কি বলা আছে? এ বডি থ্রোন ইনটু স্পেস হুইচ উইল নট বি আন্ডার এনি এফেক্ট অফ গ্যাস, ফুয়েল অর ইঞ্জিন আফটার বিং প্রজেক্টেড। মানে একটা বডি যাকে তুমি স্পেসে থ্রো করবে। কিভাবে থ্রো করবে বলিনি, তুমি হরিজন্টালিও থ্রো করতে পারো একটা হাইট থেকে, মানে বাড়ির ছাদে উঠে, গাছে উঠে, যে কোনো একটা হাইট থেকে তুমি হরিজন্টালিও থ্রো করতে পারো, আবার আপওয়ার্ডও থ্রো করতে পারো। তো কিভাবে থ্রো করবে সেটা বলিনি, কিন্তু কোথায় থ্রো করা যায়? স্পেসে থ্রো করা যায়। তবে থ্রো করার পর, মানে আফটার বিং প্রজেক্টেড, ও যাতে কোনো গ্যাস, ফুয়েল বা ইঞ্জিনের এফেক্টে না থাকে, এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে লাগবে তোমার। যদি থাকে তবে সেটা প্রজেক্টাইল হতে পারবে না। যেমন একটা মানুষ তার গান থেকে কাকে ফায়ার করলো? একটা বুলেট ফায়ার করলো। তো অনেকে বলতে পারো বুলেট ফায়ারের সময় কি তার পেছনের যে বারুদটা থাকে সেটা কি ব্লাস্ট হয়, একটা স্প্রিনের এফেক্ট থাকে, কিন্তু সবটাই তো ডিউরিং লঞ্চিং, ডিউরিং প্রজেকশন। কিন্তু যখন একবার প্রজেক্ট হয়ে গেছে, মানে আফটার বিন লঞ্চড, আফটার বিন ফায়ার্ড, তখন কিন্তু তার মধ্যে আর কোনো কিছুর এফেক্ট থাকে না। তাই সেটা অবশ্যই একটা প্রজেক্টাইলের কারেক্ট এক্সাম্পল। ঠিক তেমনি তুমি একটা ক্রিকেট বল গ্রাউন্ডে যখন অন্য কোনো প্লেয়ারের দিকে ছুঁড়ে মারো, এটা উপর দিকে মারো, কিন্তু একটা এক্সাম্পল দেখালাম, একটা হাইট মেনটেন করে তুমি হরিজন্টালি থ্রো করেছো, আরেকটা কি তুমি ভার্টিক্যালি আপওয়ার্ড থ্রো করেছো। দুটোই কি হবে? কারেক্ট এক্সাম্পল অফ প্রজেক্টাইল, কারণ ডেফিনেশনের প্রত্যেকটা ব্যাপারটা এখানে কি স্যাটিসফাই হচ্ছে কারেক্টলি। বাট এর বদলে তুমি যদি এই দুটো এক্সাম্পল দেখো, একটা কি রকেট আর একটা কি প্যারাশুট, এই দুটোর কোনোটাই প্রজেক্টাইল হতে পারবে না। কারণ রকেট লঞ্চিংয়ের পরও কার আন্ডারে চলে? ওর ইঞ্জিনের আন্ডারে চলে, ওর ফুয়েলের আন্ডারে চলে। ঠিক তেমনি প্যারাশুট ওঠার পরও কিসের আন্ডারে চলতে থাকে? তার গ্যাসের আন্ডারে চলতে থাকে। তাই এগুলো কিন্তু আকাশে যাওয়া অবজেক্ট হলেও, আকাশে লঞ্চ করা অবজেক্ট হলেও, এটা কি হতে পারবে না? প্রজেক্টাইল হতে পারবে না। তো প্রজেক্টাইল এভাবে চলে যে ওর অ্যাকচুয়ালি যে মোশনটা, সেটা মোশন ইন প্লেনে আছে বলা হয়, মানে মোশন ইন 2Dও বলতে পারো। তার মানে অ্যাট এভরি পয়েন্ট অফ ইটস জার্নি ওর ভেলোসিটির দুটো কম্পোনেন্ট থাকে। নর্মালি যদি লিনিয়ার মোশনে থাকো তুমি, বা মোশন ইন 1D থাকো, তোমার প্রত্যেকটা পয়েন্টে কটা ভেলোসিটির কম্পোনেন্ট পাওয়া যায়? একটাই কম্পোনেন্ট পাওয়া যায়, একটাই ভেলোসিটির ডাইরেকশন পাওয়া যায়। কিন্তু প্রজেক্টাইলকে যে কোনো পয়েন্টে তুমি ট্রেস করে যদি ভেলোসিটি বার করো, দেখবে ওর ভেলোসিটির দুখানা কম্পোনেন্ট কাজ করছে দুটো ডিফারেন্ট ডাইরেকশনে। তার মধ্যে একটা ডাইরেকশনকে আমরা ধরছি হরিজন্টাল ডাইরেকশন, যা এক্স এক্সিসের দিকে দেখানো হয়েছে, এবং আরেকটা ডাইরেকশনকে আমরা ধরছি ভার্টিক্যাল ডাইরেকশন, যাকে ওয়াই অ্যাক্সিসের দিকে দেখানো হয়েছে। এই যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ, এটাই কি হয়? প্রজেক্টাইলের পাথ ফলোড, মানে যে পাথটা ফলো করে ওর মোশনটা কমপ্লিট করে, সেই পাথকে এখানে ট্র্যাজেক্টরিও বলা হয়। তার মানে ট্র্যাজেক্টরি অফ প্রজেক্টাইল বলতে বুঝবে যে পাথ ওর দ্বারা ফলো হয় ডিউরিং দ্য জার্নি, ডিউরিং দ্য মোশন। এই যে পাথ বা ট্র্যাজেক্টরি, তার যে শেপটা, সেটা প্যারাবোলিক শেপের, মনে রাখবে। আজকের ফার্স্ট ডিরাইভেশনই হবে ফাইন্ড দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল, যে আমরা নিজেরাই বের করে দেখবো যে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন চলে আসে। তার মানে শেপ অফ দ্য ট্র্যাজেক্টরি কি হয়? প্যারাবোলিক নেচারের হয়। আচ্ছা, অনেক সময় কোশ্চেন আসে এরকম, এখান থেকে লঞ্চ করা, যেমন বুলেটটা লঞ্চ করলো, তুমি বাড়ির ছাদে উঠে একটা ঢিল মারলে এইভাবে হরিজন্টালি, তো ওদের ট্র্যাজেক্টরি কিরকম? মাথার মধ্যে কোনো ডাউট রেখো না, যদি অর্ধেকও পাথ ও কভার করে, তাহলে ওর যে শেপটা, ট্র্যাজেক্টরি যে শেপটা, ওটাও কি থাকবে? স্টিল প্যারাবোলিকই থাকবে। ঠিক আছে? আচ্ছা, তো কিছু প্যারামিটারের নাম এখানে লেখানো হয়েছে। অনেকগুলো ভেরিয়েবল দেখতে পাচ্ছ চোখের সামনে, প্রত্যেককে ভালো করে মাথায় গেঁথে নিতে লাগবে, প্রত্যেককে ভালো করে চিনতে লাগবে, আদারওয়াইজ ফর্মুলাগুলো মাথায় রাখতে অসুবিধা হয়ে যাবে। তো এই যে ও, সেটা কি? পয়েন্ট অফ প্রজেকশন, মানে ও থেকে আমরা কাকে প্রজেক্ট করব? প্রজেক্টাইলটাকে প্রজেক্ট করা হবে। পি হচ্ছে এই পুরো জার্নির মধ্যে যে কোনো একটা পয়েন্ট, চিনি না আমি কোন পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট, তবে এতটুকু জানি শুরু থেকে পি অবধি যেতে ওর কতটুকু সময় লেগেছে? টি টাইম লেগেছে। মানে আফটার বিং লঞ্চড, টি টাইম পরে ও কোথায় এসে পৌঁছলো? পি পয়েন্টে এসে পৌঁছলো। ঠিক আছে? তো ওই পি পয়েন্টে ওর দুটো কম্পোনেন্ট থাকবে ভেলোসিটি। ঠিক এখানেও দুটো কম্পোনেন্ট ছিল যেটা আঁকা হয়নি। তো লঞ্চিং যে ভেলোসিটি বা প্রজেকশন ভেলোসিটি, বা এখানে কি লেখা আছে? ভেলোসিটি অফ প্রজেকশন ইউ, সেটা মনে রাখবে তার ট্র্যাজেক্টরির সাথে অলওয়েজ ট্যানজেনশিয়ালি থাকে। এবং এই যে অ্যাঙ্গেলটা থিতা, এটাকে আশা করি দেখানো হয়নি, হ্যাঁ এটা মিস চলে গেছে। তো থিতা বলতে বোঝায় অ্যাঙ্গেল অফ প্রজেকশন। মনে রেখো
অলওয়েজ হরিজন্টালের সাথে এই অ্যাঙ্গেলটা নেওয়া হয়। তোমাকে কোশ্চেনে কনফিউজ করার জন্য ভার্টিক্যালের সাথেও দিয়ে দিতে পারে যে এই ভার্টিক্যালের সাথে 30 ডিগ্রি মেনটেন করেছে, বাট তুমি ভুললে চলবে না, অ্যাঙ্গেল অফ প্রজেকশন অলওয়েজ নিতে হয় হরিজন্টালের সাথে। ওরা যদি 30 ডিগ্রি দেয়, তুমি 90 - 30 করে থিটা ইকুয়ালস টু 60 আনবে, তারপর ফর্মুলাতে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এই থিটার নাম কি হলো? অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ও বলতে পয়েন্ট অফ প্রজেকশন, ইউ বলতে ভেলোসিটি অফ প্রজেকশন, অ্যান্ড ভেলোসিটি অফ প্রজেকশন অলওয়েজ ট্র্যাজেক্টরির সাথে টেনজেনশিয়ালি কাজ করে। তো লঞ্চের সাথে সাথেই তুমি যে ভেলোসিটি দিলে, ও দুদিকে দুটো কম্পোনেন্ট পেয়ে গেল। একটা পাবে অ্যালং দ্য হরিজন্টাল, যা তোমরা জানো ভেক্টর চ্যাপ্টার থেকে, এটা ইউ কস থিটা আসবে যেহেতু থিতার বরাবর কম্পোনেন্টটা কাজ করছে। আর ইউ কস থিতার সাথে 90-তে, তার সাথে 90 ডিগ্রি মেনটেন করে যে কম্পোনেন্টটা পাবে, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, নাথিং বাট ইউ সাইন থিটা। তার মানে এই যে ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া হলো প্রজেকশন ভেলোসিটি, তার দুটো কম্পোনেন্ট শুরুতেই কাজ করতে শুরু করলো, একটা ইউ কস থিটা যে হরিজন্টালি কাজ করছে, আর একটা ইউ সাইন থিটা যে ভার্টিক্যালি কাজ করছে। এই যে ইউ কস থিটা সেই রেসপন্সিবল পুরো হরিজন্টাল মোশনের জন্য, মানে লঞ্চ হয়েছে এখান থেকে গিয়ে পড়লো এখানে, তো এই হরিজন্টাল যে ডিসপ্লেসমেন্ট তার জন্য কে রেসপন্সিবল? ইউ কস থিটা। আর এই যে লঞ্চের পরে সে আস্তে আস্তে ওপরে উঠলো, তার টপ মোস্ট পয়েন্টে পৌঁছালো, এরপর আবার মাটিতে এসে পৌঁছালো, এই পুরো ভার্টিক্যালি আপ অ্যান্ড ডাউন মোশনের জন্য যে কম্পোনেন্টটা দায়ী সেটা হচ্ছে নাথিং বাট ইউ সাইন থিটা। তো যখনই আমরা হরিজন্টাল মোশন নিয়ে কাজ করব তখন কাকে নিতে লাগবে? ইউ কস থিটা। যখনই আমরা ভার্টিক্যাল মোশন নিয়ে কাজ করব তখন কাকে নিতে লাগবে? ইউ সাইন থিটা। আরও জেনে রাখো, এই ইউ কস থিটা কার জন্য দায়ী বললাম? হরিজন্টাল মোশনের জন্য, এবং এই হরিজন্টাল মোশনটা অলওয়েজ ইউনিফর্ম মোশন থাকে। তার মানে শুরু থেকে শেষ অবধি, এই গ্রাউন্ড থেকে গ্রাউন্ড অবধি পুরো হরিজন্টাল জার্নিতে ইউনিফর্ম মোশন ধরে আমাদের কাজ চালাতে লাগবে, কারণ এই বরাবর কোনো ফোর্স নেই, আর নিউটনের সেকেন্ড ল অনুযায়ী ফোর্স নেই মানে কোনো অ্যাক্সিলারেশনও নেই। তাই হরিজন্টাল বরাবর এই যে প্রজেক্টাইলটা সেটা কোনো অ্যাক্সিলারেশন ফিল করতে পারে না। সো কি মোশনে থাকবে? ইউনিফর্ম মোশন। তার মানে অ্যাক্সিলারেশন কত? 0। আর জানো নিশ্চয়ই এই ইউনিফর্ম মোশনের জন্য একটাই ফর্মুলা ইউজ করতে লাগে, ভেলোসিটি ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স বাই টাইম। তোমার যদি টাইম দরকার এখান থেকেই বার করবে, যদি ডিস্টেন্স দরকার এখান থেকেই বার করবে, পুরো সব কিছু মিলিয়ে একটাই ফর্মুলা যদি হরিজন্টালি কোনো কাজ চলে। ঠিক তেমনি ইউ সাইন থিটা কার জন্য রেসপন্সিবল ছিল বললাম? ভার্টিক্যাল মোশনের জন্য। আর ভার্টিক্যাল মোশনটা কিন্তু দুবার হয়েছে, একবার গ্রাউন্ড থেকে টপ অবধি আপওয়ার্ড মোশন, এরপর টপ থেকে গ্রাউন্ড অবধি ডাউনওয়ার্ড মোশন। তো নিশ্চয়ই বুঝতে পারছো ওটা গ্র্যাভিটির আন্ডারে চলে গেছে, মোশন আন্ডার গ্র্যাভিটির কেস। তার মানে ওটা কিন্তু অ্যাক্সিলারেটেড এবং ডি অ্যাক্সিলারেটেড দুটো ফেজই এক্সপিরিয়েন্স করে। উঠতে উঠতে ডি অ্যাক্সিলারেটেড ফেজ এক্সপিরিয়েন্স করে, আর নামার সময় অ্যাক্সিলারেটিং ফেজ এক্সপিরিয়েন্স করে। তো এই ভার্টিক্যাল মোশন নিয়ে যখনই কাজ করবে তার জন্য ওই মোশন আন্ডার গ্র্যাভিটির 4টা ফর্মুলা কাজ করবে। তার মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস মাইনাস জিটি, বাকিগুলো নিশ্চয়ই জানো, লিখছি না। আর এস ইকুয়ালস টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2জি। এমন করে এই 4টা ফর্মুলাই তোমাদের কাজ করাতে লাগবে যদি ভার্টিক্যাল মোশন নিয়ে কিছু করো, আর হরিজন্টালে একটাই ফর্মুলা, ঠিক আছে? চলো ব্যাক করা যাক। টি বলতে টপ মোস্ট পয়েন্ট, যেখানে উঠে তার হরিজন্টাল কম্পোনেন্টের যে ভেলোসিটি সেটা স্টিল ইউ কস থিটা থাকে। কারণ কি বললাম আমি? হরিজন্টাল ইউনিফর্ম মোশন। তার মানে এভরি পয়েন্টে তোমাকে যদি হরিজন্টাল কম্পোনেন্ট জিজ্ঞেস করা হয়, এটা অলওয়েজ কত থাকে? ইউ কস থিটা, ইউ কস থিটা, ইউ কস থিটা। এমনকি মাটিতে পৌঁছানোর পরেও সেই কম্পোনেন্টটা ইউ কস থিটাই থেকে যায়, কারণ কোনো অ্যাক্সিলারেশনই নেই, না কমবে না বাড়বে, অলওয়েজ ইউ কস থিটা থাকবে। তবে ভার্টিক্যাল কম্পোনেন্টটা টপ মোস্ট পয়েন্টে উঠে কত হয়ে যায় বাবা? 0 হয়ে যায়, কারণ সেজন্যই তো টপ এটা না। যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট 0 না হতো তাহলে তো আরও একটু উঠতে পারেনি, মানে ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হয়েছে? 0 হয়েছে। এরপরে কিন্তু এই ব্যাপারটা আবার বাড়তে শুরু করে, ভার্টিক্যাল কম্পোনেন্টটা আবার বাড়তে বাড়তে এখানে এসে এক্স্যাক্টলি সেম ভ্যালুটা পেয়ে নেয়। আমরা জানি আশা করি যেই ভ্যালোসিটিতে প্রজেক্ট করা হয় কাউকে ওপরে, সে নামার সময় বা মাটিতে পৌঁছানোর সময় এক্স্যাক্টলি সেম ভ্যালোসিটি নিয়ে মাটিতে ব্যাক করে। এই যে অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু উঠতে উঠতে সেম থাকে না বাবা, এটা উঠতে উঠতে কমতে থাকে। মনে রাখবে, থিটা উঠতে উঠতে কমতে শুরু করে, আর নামতে নামতে থিটা আবার বাড়তে শুরু করে, বেড়ে এখানে নাকি সেম অ্যাঙ্গেলেই ও রিটার্ন করে, সেম অ্যাঙ্গেলেই ও রিটার্ন করে। তো থিটা যে কমছে সেটাকে তুমি এখানে অ্যানালাইসিস করলেও বুঝতে পারবে। দেখো এখানে হরিজন্টাল কম্পোনেন্টে পুরো ভ্যালোসিটি, ভার্টিক্যালে কোনো ভ্যালোসিটিই নেই। তো আমি বলেছিলাম যে কোনো জায়গায় টোটাল ভ্যালোসিটি বা নেট ভ্যালোসিটি কি করে আসে? ট্র্যাজেক্টরির সাথে ওই পয়েন্টের ট্যানজেন্ট বরাবর। তাহলে তুমি যদি টপ পয়েন্টে ট্যানজেন্ট থাকো, সেটা নাথিং বাট একটা প্যারালাল লাইন। তার মানে পুরোটা ভ্যালোসিটি এদিক দিয়ে কাজ করছে, আরে সেই জন্যই তো ভার্টিক্যাল কম্পোনেন্টটা 0।
তার মানে তুমি যদি এখানে অ্যাঙ্গেল নিতে যাও উইথ হরিজন্টাল ভেলোসিটির অ্যাঙ্গেল, তাহলে ভেলোসিটিও হরিজন্টালি, আর হরিজন্টালের সাথে অ্যাঙ্গেল কত দেবে? 0 দেবে। তাই বুঝতে পারছো এই যে থিতা, যেটা শুরুতে থিতা ছিল যার নাম অ্যাঙ্গেল অফ প্রজেকশন, সেটা উঠতে উঠতে কমেছে, কমে 0 হয়েছে, আবার নামতে নামতে বেড়েছে। ঠিক আছে, আবার এখানে আসো, এজ বলতে হিট ইন পয়েন্ট, মানে যে পয়েন্টে ও মাটিতে হিট করে বা পৌঁছায়, হিট ইন পয়েন্ট বলো, রিচ ইন পয়েন্ট বলো। ইউ হচ্ছে ভেলোসিটি অফ প্রজেকশন বলা হয়ে গেছে, ইউ কস থিটা তাও বললাম, হরিজন্টাল কম্পোনেন্ট যাকে ভি এক্সও বলতে পারো, ইউ সাইন থিটা ভার্টিক্যাল কম্পোনেন্ট যাকে ভি ওয়াইও বলতে পারো। এইচ ম্যাক্স বলতে টপমোস্ট পয়েন্ট টি তে হাইট বা ম্যাক্সিমাম হাইট, আর বলতে রেঞ্জ বা হরিজন্টাল রেঞ্জ, খুবই একটা ইম্পর্টেন্ট টার্ম রেঞ্জ। তো প্রজেক্টাইল তুমি গ্রাউন্ডের যে পয়েন্ট থেকে থ্রো করবে আর ও যে পয়েন্টে গিয়ে গ্রাউন্ডে আবার রিচ করবে, এই যে টোটাল ডিস্টেন্স, হরিজন্টাল ডিস্টেন্স, সেটাকেই বলা হয় রেঞ্জ বা হরিজন্টাল রেঞ্জ, একই কথা। হ্যাঁ, আর থিটা তো বলা হয়ে গেল, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এবার আমরা দেখব কিছু ডিরাইভেশনস, যার মধ্যে প্রথমটাই হবে এই ট্র্যাজেক্টরির ইকুয়েশন ফাইন্ড করা। দেখবো যে ইকুয়েশনটা একটা প্যারাবোলার মতো আসে, তাই বলে দেবো যে ট্র্যাজেক্টরি অফ আওয়ার প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক। তো চলো শুরু করা যাক আমাদের ফার্স্ট ডিরাইভেশন, ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি। তো খুবই শর্টকাটে করাবো, মানে মোটামুটি যতটুকু লিখলে তোমরা নাম্বার পেয়ে যাবে। তো তার জন্য প্রথমেই আমরা এই পি পয়েন্টের একটা কোঅর্ডিনেট লঞ্চ করব এক্স কমা ওয়াই, আর এক্স কমা ওয়াই বলতে ও থেকে, মানে লঞ্চিং পয়েন্ট ও থেকে পি অবধি হরিজন্টাল ডিস্টেন্স কতটুকু রে? এক্স, আর ভার্টিক্যাল ডিস্টেন্স মানে এই ডিস্টেন্সটা কতটুকু? ওয়াই। একটু হিজিবিজি হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে বুঝে নিও। দেখো এই যে পি অবধি হরিজন্টাল ডিস্টেন্স এক্স আর পি অবধি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কতটুকু হলো? ওয়াই হলো। তো আমরা প্রথমে হরিজন্টাল মোশনকে টার্গেট করছি। আমি বলে রেখেছিলাম হরিজন্টাল মোশন যখনই নেব একটাই ফর্মুলা কাজ করবে, ভি ইকুয়ালস টু ডি বাই টি। তো লিখে নাও ভি ইকুয়ালস টু ডি বাই টি। এটাও তোমরা শুনেছিলে যে হরিজন্টালের জন্য কোন কম্পোনেন্ট রেসপন্সিবল, কোন ভেলোসিটি রেসপন্সিবল? ইউ কস থিটা। তো ভির জায়গায় এখানে কাজ করছে ইউ কস থিটা। ডি মানে কি? ডিসপ্লেসমেন্ট। তো পি পয়েন্ট অবধি করছি তো আমরা, মানে ও থেকে পি অবধি, এই জার্নিটা কি চলছে? ও থেকে পি অবধি। তো ও থেকে পি অবধি হরিজন্টাল ডিসপ্লেসমেন্ট কতটুকু দেখতে পাচ্ছ? এক্স দেখতে পাচ্ছ। ধরলাম টাইমটা কত লেগেছে? টি। এখানেও লেখা ছিল যে এট টাইম টিতে ও পিতে রিচ করেছে, সেই টাইমটিকে এখানে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে আমরা টাইমের যে ইকুয়েশন বা চেহারা সেটাকে বের করে নেব। তো কি আসে দেখো, এক্স বাই ইউ কস থিটা। কেন বার করছি বলছি আমি। এই টাইমটাকে আমরা ভার্টিক্যাল মোশনে নিয়ে ইউজ করে দেবো এবং ওখান থেকে ইকুয়েশনটা বেরিয়ে যাবে। একদম সিম্পলি মনে রাখো, হরিজন্টাল মোশন থেকে টাইমটা বের করতে লাগে, সেই টাইমটাকে নিয়ে ভার্টিক্যাল মোশনে অ্যাপ্লাই করে দিতে লাগে, তবেই ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি রেডি হয়ে যায়। তো চলো ভার্টিক্যাল মোশনের জন্য কি ফর্মুলা বলেছিলাম? 4টা ফর্মুলা। তো এখানে আমরা এস ফর্মুলাটাকে টার্গেট করব। তাহলে লেখো এস ইকুয়ালস টু ইউ টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। কেন মাইনাস হলো? কারণ ও থেকে পি অবধি এই মোশনটাও কি চলবে? ও থেকে পি অবধি, তো কারণ সেম টাইমটা ইউজ করতে লাগবে না। তো ও থেকে পি অবধি চোখে দেখা যাচ্ছে আপওয়ার্ড জার্নি, তাই মাইনাস জি টি স্কোয়ার। ঠিক আছে। এস বলতে কে হবে? ওয়াই। ও থেকে পি অবধি ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট ওয়াই। ইউ বলতে তো আর ইউ না, ইউ বলতে সেই ভেলোসিটি যা কিনা ভার্টিক্যাল মোশনের জন্য রেসপন্সিবল। তো ভার্টিক্যাল মোশনের জন্য কে রেসপন্সিবল ছিল? শুরুতে দেখো তো, ইনিশিয়াল ভেলোসিটি ইউ সাইন থিটা, সাথে টি, কিন্তু টির জায়গায় কাকে বসাবো? এক্স বাই ইউ কস থিটা মাইনাস হাফ জি, টির জায়গায় আবার এক্স বাই ইউ কস থিটা হোল স্কোয়ার। তো এটাকে সিম্পলিফাই করলেই কাজ শেষ। তো চলো, ওয়াই ইকুয়ালস টু ইউ সাইন থিটা বাই ইউ কস থিটা। তো ইউ তো ক্যান্সেলই হয়ে যাচ্ছে, আর সাইন বাই কসকে কি লেখা যায় বাবা? টেন থিটা। সাথে আমি এক্সকে একটু আলাদা রাখলাম, ওখানেও এক্স স্কোয়ারকে আলাদা রাখবো, কারণ এই যে ইকুয়েশনটা তার মধ্যে ভেরিয়েবল কে চলছে বাবা? এক্স অ্যান্ড ওয়াই। এক্স অ্যান্ড ওয়াই দিয়েই তো ইকুয়েশনটা সাজাতে লাগবে, আর এটা দিয়েই আমাদের ইকুয়েশনের নেচারটা ক্র্যাক করতে লাগবে, যে কার ইকুয়েশন ফলো করে, স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা। ঠিক আছে। তো ওয়াই এবং এক্স এদেরকে আমরা একটু আলাদা রাখার চেষ্টা করব। তো ওখানে একইবারে যদি আমি লিখি তাহলে কি লেখা যাচ্ছে দেখো তো, এক্স স্কোয়ারটা যদি আলাদা রাখি তাহলে জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সাথে এক্স স্কোয়ার। দেখো ঠিক লিখলাম কিনা? জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা সাথে এক্স স্কোয়ার। তো এই যে টেন থিটা, এই ব্যাপারটাকে তুমি স্মলে নাম দিতে পারো, কারণ এই জিনিসটা তো কনস্ট্যান্ট। একবার যেই প্রজেক্ট হয়ে গেল না, অ্যাঙ্গেল অফ প্রজেকশন তো লক হয়ে গেল, ঠিক তেমনি একবার যেই প্রজেক্ট হয়ে গেল প্রজেকশন ভেলোসিটিও লক হয়ে গেল। মানে তুমি 30-তে প্রজেক্ট করেছো, তো যে কোনো সময় যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কততে প্রজেক্ট করা হয়েছে, তুমি কত কি বলতে লাগবে? 30 বলতে লাগবে। ধরো 60 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করেছো, যে কোনো সময় জিজ্ঞেস করলাম কততে প্রজেক্ট করা হয়েছিল, তুমি 60 ডিগ্রি বলতে লাগবে। তো অ্যাঙ্গেল অফ প্রজেকশন এবং অ্যাঙ্গেল অফ প্রজেকশন এবং ভেলোসিটি অফ প্রজেকশন, এগুলো কি একটা কনস্ট্যান্ট প্যারামিটার। তাই
এই ব্যাপারটা তুমি কনস্ট্যান্ট এ নাম দিতে পারো, এবং ঠিক এই কারণে এই গোটা চেহারাটাকে তুমি আরেকটা কনস্ট্যান্ট বি নাম দিয়ে এক্স স্কোয়ার মারতে পারো। এবং এই যে ইকুয়েশনটা তোমরা ম্যাথামেটিক্সে প্যারাবোলা একটা আলাদা চ্যাপ্টারই পাবে, ওখানে দেখবে এই যে স্পেসিফিক ফর্মেটটা, এটা একটা প্যারাবোলার ইকুয়েশন। তাই আমরা ডাইরেক্ট ক্লেম করে দেবো যে দিস ইজ অ্যান ইকুয়েশন অফ প্যারাবোলা, সো দ্য ট্র্যাজেক্টরি অফ এ প্রজেক্টাইল ইজ প্যারাবোলিক ইন শেপ। ঠিক ঠিক আছে, তো এইভাবে আমরা ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি বের করতে পারি। চলো নেক্সট ডিরাইভেশনের দিকে যাওয়া যাক। নেক্সট হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট অ্যান্ড টাইম অফ ডিসেন্ট, মানে গ্রাউন্ড থেকে টপ অবধি উঠতে কতক্ষণ লাগে, দ্যাট ইজ টাইম অফ অ্যাসেন্ট। টপ থেকে আবার গ্রাউন্ড অবধি নামতে কতক্ষণ লাগে, দ্যাট ইজ টাইম অফ ডিসেন্ট। তো টাইম অফ অ্যাসেন্টের জন্য আমরা কোন ফর্মুলার কাছে হেল্প নেব, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। কারণ শুরু থেকে টপ অবধি, এটা থেকে কোথায়, ও থেকে টি অবধি। আগেরটা কিন্তু ও থেকে পি অবধি করেছিলাম, এটা কিন্তু এটা নয়, এটা একদম অ্যাসেন্ট মানে কি ও থেকে টি অবধি নিতে লাগবে, আর টাইম অফ ডিসেন্টে বাবা টি থেকে এইচ হিটিন পয়েন্ট অবধি নিতে লাগবে। ঠিক আছে, তো টপ মোস্ট পয়েন্টে আমাদের ফাইনাল ভ্যালোসিটি কত জানা আছে, 0 জানা আছে, কারণ এটা ভার্টিক্যাল মোশন চালাচ্ছি। খেয়াল রেখো ব্যাপারটা, এখানেও ভার্টিক্যাল মোশন চালাবো, এখানেও ভার্টিক্যাল মোশন চালাবো, সো এটার দিকে দেখার দরকার নেই, শুধু এগুলার দিকে তাকাও। তাহলে এখানে ভার্টিক্যাল মোশনের জন্য ফাইনাল ভ্যালোসিটি কত হয়, টপে গিয়ে 0 হয়। আর ইনিশিয়াল ভ্যালোসিটি কত দিয়ে শুরু হয়, ইউ সাইন থিটা দিয়ে শুরু হয়। বারবার বলছে কিন্তু ভার্টিক্যাল মোশন চলছে, হরিজন্টাল তাকাবে না, মাইনাস জি। আর এই ওঠার টাইমটাকে কি নাম দিয়ে দিচ্ছি আমি, টাইম অফ অ্যাসেন্ট। তো এইভাবে টাইম অফ অ্যাসেন্ট কি পেলাম, ইউ সাইন থিটা বাই জি। চলো এবার বের করা যাক টাইম অফ ডিসেন্ট। ওটাও চলবে ভার্টিক্যাল মোশন, কিন্তু এটার জন্য এটা লাগালে কাজ করবে না, করবে কারণ তুমি এখানেও ভার্টিক্যাল যে ভ্যালোসিটিটা সেটা তো জানো যে অলরেডি সেম টু সেম হয়ে যায় না, এখানে শুরু যা দিয়ে শুরু হয় রিচ করার সময় এক্স্যাক্টলি সেম ভ্যালোসিটিতে সে রিচ করে। তো এখানেও পারবে তুমি ভি ইকুয়ালস টু ইউ প্লাস জিটি দিয়ে করতে। ঠিক আছে, প্লাস কেন, ডাউনওয়ার্ড মোশন, ওঠার সময় আপওয়ার্ড তাই মাইনাস জিটি, নামার সময় ডাউনওয়ার্ড তাই প্লাস জিটি। এখানে ফাইনাল ভ্যালোসিটি বলতে রিচ ইন ভ্যালোসিটি, যা আমরা জানতে লাগবে আলাদা করে, তো আলাদা করে অ্যাপ্লাই করতে লাগবে, না হলে ডিরাইভেশনগুলো পসিবল হবে না। তো এই ব্যাপারটা তোমার অ্যাপ্লাই করতে লাগবে, শুরুতে যা শেষেও তা, দ্যাট ইজ ফাইনাল ভ্যালোসিটি ইউ সাইন থিটা। আর ইনিশিয়াল ভ্যালোসিটি মানে কি, টি তে যত ছিল, তো ভার্টিক্যাল কম্পোনেন্ট কত ছিল, টপ মোস্ট পয়েন্টে 0 ছিল, প্লাস জি। আর টি বলতে কি আমার টাইম অফ ডিসেন্ট, তো টাইম অফ ডিসেন্টও কত পেলে তুমি, ইউ সাইন থিটা বাই জি। তার মানে কি এটা সেম, হ্যাঁ বাবা, টাইম অফ অ্যাসেন্ট অ্যান্ড টাইম অফ ডিসেন্ট ওরা দুজনই মিউচুয়ালি ইকুয়াল হয়। আর এদের ইউজ করে তুমি আরেকটা টাইম বার করতে পারো যার নাম টাইম অফ ফ্লাইট। আর আশা করি মিনিংটা বুঝতে পারছো। টাইম অফ ফ্লাইট বলতে এই যে প্রজেক্টাইলটা সেটা আকাশে টোটাল কতক্ষণ স্প্যান করেছে, কতক্ষণ টোটাল স্পেসে স্প্যান করেছে, সেই টাইম ডিউরেশনটাই হচ্ছে টাইম অফ ফ্লাইট, যেটা নাথিং বাট দ্য সাম অফ টাইম অফ অ্যাসেন্ট অ্যান্ড টাইম অফ ডিসেন্ট, দ্যাট ইজ 2u সাইন থিটা বাই জি। তার মানে আমরা টাইম অফ অ্যাসেন্ট অ্যান্ড টাইম অফ ডিসেন্ট যেমন সেম বলতে পারি, তেমনি আরও কি বলতে পারি যে টাইম অফ ফ্লাইট নাকি 2 টাইমস অফ টাইম অফ অ্যাসেন্ট বা 2 টাইমস অফ টাইম অফ ডিসেন্ট। প্রত্যেকটা ইকুয়েশনে কারেক্ট। তো ছোটোখাটো জিনিস দিয়েও কিন্তু অনেক সময় ইজি এমসিকিউ চলে আসে এন্ট্রান্সে। ঠিক আছে, চলো আমাদের নেক্সট ডিরাইভেশন ম্যাক্সিমাম হাইট এবং রেঞ্জ বের করা। তো ম্যাক্সিমাম হাইটটা কি বরাবর, এই বরাবর থাকছে, তো ভার্টিক্যাল বরাবর, তো তাই এখনো চলবে আমাদের ভার্টিক্যাল মোশন। কিন্তু রেঞ্জ দেখো হরিজন্টাল বরাবর না, সো একমাত্র এই ডিরাইভেশনে আমাদের বাধ্য হয়ে হরিজন্টাল মোশনে কাজ করতে লাগবে, যার জন্য একটাই ফর্মুলা বলেছিলাম। চলো ম্যাক্সিমাম হাইটটা বের করা যাক। তো এটার জন্য কোনটা সুইট করবে একটু খেয়াল করো তো বাবা, এস ইকুয়ালস টু ইউটি, ওই ব্যাপারটা না সুইট করছে, কারণ এস বলতে তো ডিসপ্লেসমেন্ট, আর ডিসপ্লেসমেন্টে আমাকে কি দেবে, হাইট ম্যাক্স দেবে। তো চলো লেখা যাক এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বলে এখানেও কেন মাইনাস নিলে, কারণ আমি শুরু থেকে টপ অবধি জাজ করছি, মানে এখনো ও থেকে টি অবধি নিচ্ছি আমি, তাহলে যেহেতু আপওয়ার্ড তাই মাইনাস হাফ জিটি স্কোয়ার। তো এস বলতে কি আমার, এস বলতে এটাই তো এইচ ম্যাক্স দেবে নাকি, এস বলতে টি পয়েন্টের হাইট, দ্যাট ইজ নাথিং বাট এইচ ম্যাক্স। তো কত আসে চলো দেখা যাক, ইউটি। তো শুরুতে ভার্টিক্যাল কম্পোনেন্ট ইউ কত ছিল, ইউ সাইন থিটা। তো এখানে টাইম অফ অ্যাসেন্ট একটু আগে আমরা বের করে এসেছিলাম, এখানে টি বলতে ও থেকে টি অবধি পৌঁছানোর টাইম, তো সেই টাইমটা ইজ নাথিং বাট আমাদের টাইম অফ অ্যাসেন্ট, যেটা কত বেরিয়েছিল, ইউ সাইন থিটা বাই জি মাইনাস হাফ জি, এবং এইটি বলতেও আবারও কি সেই টাইম অফ অ্যাসেন্টই তো নাকি, তো কত করে লাগাতে পারো, ইউ সাইন থিটা বাই জি হোল স্কোয়ার। তাহলে কত আসছে দেখো তুমি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি মাইনাস হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। তাহলে এটা সেম টার্ম 1 টাইমস মাইনাস হাফ টাইমস, তাহলে কত পড়ে থাকবে, তার হাফ টাইমস পড়ে থাকবে, দ্যাট ইজ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের এইচ ম্যাক্সের
ইকুয়েশন। এই প্রত্যেকটা ইকুয়েশনের ডিরাইভেশন যেমন মনে রাখাটা নেসেসারি, শুধু স্কুল এক্সামের জন্য নয়, এন্ট্রান্সেও এই স্কিলটা তোমাদের দরকার হবে। প্রত্যেকটা জিনিস কি করে জন্ম নেয়, কি করে ডিরাইভ হয়, এই জিনিসটা জানাটাও একটু নেসেসারি। আর তেমনি ডাইরেক্টও ইউজ করতে হবে, কারণ কথায় কথা তুমি আর ডিরাইভ করে আনতে পারবে না। তো প্রত্যেকটা ডিরাইভেশন যেমন মনে রাখা চাই, তেমনি ডাইরেক্ট ফর্মুলাও মনে রাখা চাই। আচ্ছা, কেউ যদি মনে করতে যে থার্ড ইকুয়েশনটা দিয়ে আনবে, ওটা দিয়েও কিন্তু আনা যায়। ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2GS, ওটা অ্যাপ্লাই করলে ওখানে যেহেতু এস আছে, ওটা দিয়েও তুমি এইচ ম্যাক্স বের করতে পারো, সেম সিআরআই পাবে। চলো রেঞ্জটা করা যায়। কি বলেছিলাম, এটার জন্য কি ইউজ করব, হরিজন্টাল মোশন এইচএম। তো এটার জন্য তো বাবা একটাই ফর্মুলা, ভেলোসিটি ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম। আর রেঞ্জ বলতে এখানে কি অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা না, তাহলে ডি ইকুয়ালস টু কি ফর্মুলা ইউজ করবো, ভেলোসিটি ইন্টু টাইম। তো ডি বলতে আমার নাথিং বাট এই জায়গার রেঞ্জ বা হরিজন্টাল রেঞ্জ। বাট ভেলোসিটি বলতে কোন ভেলোসিটি, এখন তো সেই ভেলোসিটি আসবে যে হরিজন্টাল মোশনের জন্য রেসপন্সিবল, দ্যাট ইজ ইউ কস থিটা। তাহলে ভির জায়গায় আমাদের বসাতে লাগবে ইউ কস থিটা। টাইমটা কি বসানো ডিউটি একটু ভাবো তো বাবা, টাইম অফ অ্যাসেন্টও না, টাইম অফ ডিসেন্টও না, বরঞ্চ তাদের টোটালটা। কারণ আমার ও থেকে এইচ অব্দি জার্নি, এবার এটা কিন্তু ও থেকে টি অব্দি নিয়েছিলাম, টপ মোস্ট পয়েন্টের হাইট বেড়ে গেছে, বাট এটা কিন্তু নিতে লাগবে ও থেকে এইচ অব্দি। তার মানে কতটুকু টাইম ইনক্লুড হলো, এই গোটা টাইমটা, মানে টাইম অফ ফ্লাইট। আর যেটা কত পেয়েছিলাম আমরা, 2u sin থিটা বাই জি। তাহলে সিম্পলিফাই করলে একটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা মেরে দাও, যেটা তোমরা জানো আশা করি, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে একটা কাজ করা যাক, ইউ স্কোয়ারকে আলগা করলাম আর 2 sin থিটা cos থিটাকে আলগা রাখলাম, নিচে আমার কে জি। তাহলে কি চলে এলো বাবা, ইউ স্কোয়ার sin 2 থিটা বাই জি। এবং এটাই আমাদের রেঞ্জের ফাইনাল চেহারা। ঠিক আছে, চলো আমাদের প্রজেক্টাইল মোশনের লাস্ট পার্ট, কন্ডিশন ফর ম্যাক্সিমাম আর, মানে রেঞ্জটা ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন। আর ওপাশে বের করবো দ্য পেয়ার অফ অ্যাঙ্গেলস ফর হুইচ রেঞ্জেস আর ইকুয়াল, মানে এক জোড়া অ্যাঙ্গেল, দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেল, যাদের জন্য তুমি রেঞ্জগুলো কি পাও, করেসপন্ডিং রেঞ্জগুলো সেম টু সেম পাও। তো চলো আগে কন্ডিশনটা দেখা যাক, কিসের কন্ডিশন, ম্যাক্সিমাম রেঞ্জের। তাই রেঞ্জের ফর্মুলা আগে লেখা চাই। কি পেয়েছিলাম একটু আগে ফর্মুলাটা, ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। রেঞ্জ আর এইচ ম্যাক্স ফর্মুলাগুলো কিন্তু একটু কনফিউজন বলতে একটাতে সাইন স্কোয়ার থিটা, একটাতে সাইন 2 থিটা, একটাতে 2G, একটাতে জি। তো কনফিউশন লাগাটা ন্যাচারাল, কিন্তু ব্যবস্থা করে রাখবে, টেকনিক লাগিয়ে রাখবে, যাতে কনফিউশন লেগে গেলেও তোমরা দুটোকে সেপারেটলি আলাদা করে নিতে পারো। ঠিক আছে, তো চলো আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো দেখতে পাচ্ছ ফাংশনটা সাইন দিয়ে, আর বোঝো নিশ্চয় যেহেতু সাইনের ফাংশন, তাহলে এই বেটা মানে সাইন 2 থিটা যখন ম্যাক্সিমাম, তখনই রেঞ্জটা ম্যাক্সিমাম। তো আমরা জানি নিশ্চয়ই সাইন 2 থিটা কখন ম্যাক্সিমাম হবে, যদি সে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু +1 দেয়। আর +1 বলতে সাইন কততে দিতে পারে সে, 90 ডিগ্রিতে। তার মানে 2 থিটা ইকুয়ালস টু নাথিং বাট 90 ডিগ্রি, দ্যাট ইজ থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। আর হ্যাঁ, এটাই আমাদের কন্ডিশন ফর ম্যাক্সিমাম রেঞ্জ। মানে বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি যদি এক্সপেরিমেন্ট চালাও, তবে 45 ডিগ্রিতে মারলে তুমি ম্যাক্সিমাম দূরে গিয়ে কাউকে নয় অ্যাকচুয়ালি কোনো অবজেক্টকে ফেলতে পারবে, তাই তো। এখানে একটা ডাউট থাকে স্টুডেন্টদের, যে আমি যদি ভ্যালোসিটি অফ প্রজেকশন বাড়িয়ে দিই, তাহলেও তো আরো বেশি দূর গিয়ে পড়বে 100 বার। কিন্তু ওটা নিয়ে কথা হচ্ছে না এখানে কথা হচ্ছে ভ্যালোসিটি অফ প্রজেকশন তুমি সেম মেনটেন করে, মানে ওটার ভ্যালুটা ফিক্স রেখে তুমি কোন অ্যাঙ্গেলে মারলে সব থেকে দূরে গিয়ে পড়বে। তার মানে এই ট্রিটমেন্টে কিন্তু আমরা ইউটা কনস্ট্যান্ট ধরেছি। আবারও বলছি, ইউ যদি তুমি বাড়িয়ে দাও, রেঞ্জ অবশ্যই বাড়ে, কিন্তু এখানে তাকে নিয়ে বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ইউকে কনস্ট্যান্ট রেখে ডিফারেন্ট অ্যাঙ্গেলে মারলে কোন অ্যাঙ্গেলে সব থেকে বেশি দূর গিয়ে পড়ে, দ্যাট ইজ 45 ডিগ্রি। 45 ডিগ্রিতে মারলে সব থেকে বেশি দূর গিয়ে পড়ে। এখানে একটা কথা এক্সট্রা তোমরা মনে রেখে দিও, যদি গ্রাউন্ড থেকে না মেরে একটু উপর থেকে মারতে হয়, মানে একটু হাইট মেনটেন করে মারতে হয়, তবে এই যে পারফেক্ট অ্যাঙ্গেলের ভ্যালুটা, সেটা 45 ডিগ্রি না হয়ে বরঞ্চ তার থেকে একটু কম হয়। ঠিক আছে, আর একদম গ্রাউন্ড থেকে ছুড়লেই এই যে অ্যাঙ্গেলটা কত আসে, 45 ডিগ্রি আসে। চলো ওপাশে ওটা করে নেওয়া যাক। এখানে কি এক জোড়া অ্যাঙ্গেল বের করব, যাদের জন্য, যে দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলের জন্য দুটো আলাদা আলাদা রেঞ্জ আসবে না, কিন্তু ওদের ভ্যালুগুলো কি আসবে, সেম টু সেম আসবে। তো চলো রেঞ্জের ফর্মুলা আবার লিখতে লাগবে, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তো এখানে প্রথমেই আমরা একটা জিনিস অ্যাপ্লাই করে দেবো, সেটা হচ্ছে থিতার জায়গায় যদি 90 মাইনাস থিতা ধরি, তবে কি আসে আমরা দেখবো। মানে অনেক সময় এগুলো চালাতে লাগে, এমন ধরনের ট্রিটমেন্ট যেখানে আমরা আগে থেকেই ব্যাপারটা জানা থাকে আমাদের, সেজন্য আমরা দেখাই যে দেখো থিতার জায়গায় যদি আমরা অমুক অ্যাঙ্গেলটা ইউজ করে দিই, তবুও আমি রেঞ্জটা কি পাই, সেম টু সেম পাই। তাহলে থিতাকে আমরা রিপ্লেস করতে যাচ্ছি বাই 90 ডিগ্রি মাইনাস থিতা দিয়ে। তো চলো দেখা যাক, নিশ্চয়ই আরটা বদলে আর প্রাইম লিখতে লাগবে, কারণ এখনো তো জানি না যে সেম যে আসবে, তো ধরলাম আলাদা আসবে, কি নাম দিলাম, আর প্রাইম, কারণ অ্যাঙ্গেলটা আমি বদলে দিয়েছি। কোন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল অফ প্রজেকশন। কিভাবে বদলালাম, থিতার জায়গায় 90 মাইনাস থিতা, ইউ কিন্তু সেম রাখলাম বাবা। তাহলে সাইন, একটা ব্রেকেট দিলে বেটার, 2 থিতার জায়গায় 90 ডিগ্রি মাইনাস থিতা। ঠিক আছে, নিচে আমার জি।
তাহলে ওপরে কি চলে এলো দেখো, ইউ স্কোয়ার সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিতা বাই জি। এবার যারা কোয়াড্রেন্ট প্রসেস পারো ট্রিগোনোমেট্রিতে তারা নিশ্চয়ই নিজের হাতে বের করতে পারবে যে সাইন 180 মাইনাস 2 থিতা ইজ নাথিং বাট সাইন 2 থিতা। তাহলে এটাকেও কি লেখা যায়, ইউ স্কোয়ার সাইন 2 থিতা বাই জি। দেখো বাবা এক্স্যাক্টলি কোন চেহারাটা পেয়ে গেলাম, আর পেয়ে গেলাম। তো আমরা কি করলাম, কি দেখালাম এই ট্রিটমেন্টে, থিতা অ্যান্ড 90 ডিগ্রি মাইনাস থিতা এই দুটো অ্যাঙ্গেলে, এই জোড়া অ্যাঙ্গেলে আমরা দুবার রেঞ্জ বের করলাম, দেখলাম দুটো রেঞ্জই কি হয়, মিউচুয়ালি ইকুয়াল হয়। তার মানে এই দুটো অ্যাঙ্গেলকে কি বলা যায়, জানো ছোট ক্লাসে পড়েছো, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস তার মানে 30 ডিগ্রিতে তুমি যদি কাউকে ছোড়ো, আবার বলছি কাউকে, কোনো অবজেক্টকে যদি 30 ডিগ্রিতে ছোড়ো আর ওকেই যদি আবার সেম স্পিডে তুমি 60 ডিগ্রিতে ছোড়ো, এখানেও কিন্তু স্পিডটা সেম, একটু আগে বলেছিলাম এখানেও স্পিডটা সেম, স্পিডটা যদি আলাদা করে নাও না তাহলে কিন্তু রেঞ্জ সেম পাবে না, একই স্পিডে মারতে লাগবে কিন্তু ডিফারেন্ট অ্যাঙ্গেল। কিভাবে, 30তে একবার 60তে একবার, দুটোর জন্য কিভাবে তুমি রেঞ্জটা সেম পাবে। আবার 20 ডিগ্রিতে মারো, 70 ডিগ্রিতে মারো, দুটোর জন্য কিভাবে সেম পাবে। আবার 1 ডিগ্রিতে মারো, 89 ডিগ্রিতে মারো, দুটোর জন্য কি বলেছে। তো এমন করে শেষ নেই, বিভিন্ন রকমের পেয়ার তুমি বানাতে পারো, শুধু সামটা কত মেনটেন হওয়া চাই ভাই, 90 মেনটেন হওয়া চাই। তাহলেই সেম স্পিডে মারলে তুমি দুটো ডিফারেন্ট অ্যাঙ্গেলের রেঞ্জ কি পাবে না, ডিফারেন্ট পাবে না, বরঞ্চ ইকুয়াল পাবে। এবং এভাবেই আমাদের প্রজেক্টাইল মোশনের নিয়ম সবগুলো ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট বা ডিরাইভেশনগুলো শেষ হলো। সাথে ফর্মুলাগুলো ভালো করে দেখবে, অ্যানালাইসিস করবে, ডাইরেক্ট মনে রাখার চেষ্টা করবে। আরও এক দুটো ফর্মুলা আছে যে বিভিন্ন জায়গায় অ্যাঙ্গেল বের করার, বিভিন্ন জায়গায় ভেলোসিটি বের করার, তো ওগুলোর জন্য ডাইরেক্ট ফর্মুলা শিখতে লাগে এমন কোনো কথা নেই। আমি কিছু নিউমেরিক্যাল দেখাতে পারি নেক্সট ক্লাসে, তো সেখানে দেখবো আমরা প্রজেক্টাইলের বিভিন্ন কেসগুলো ফর্মুলার সাহায্যে না করে কি করে আমরা মোশন আন্ডার গ্র্যাভিটি দিয়েই ওগুলো কাজটা সেরে নিতে পারি। মানে মোশন আন্ডার গ্র্যাভিটি বলো বা মোশন ইন 1D বলো, ওই চ্যাপ্টারের যে কনসেপ্টগুলো ওগুলো অ্যাপ্লাই করেই উইথাউট নোইং দ্য ডিফারেন্ট ফর্মুলাস আমরা অঙ্কগুলো করতে পারবো। আর এই যে কেসগুলো দেখালাম, এই কেসগুলো যদি ডাইরেক্ট এভাবেই চলে আসে তবে তুমি এই ফর্মুলাগুলো ডাইরেক্ট ইউজ করতে পারো, ঠিক আছে। আর এখান থেকে যদি লঞ্চ করা হয় বা দুটো কেস দেখা যায় জেনারেলি, যে তুমি একটা হাইটে উঠেছো, সেই হাইট থেকে হরিজন্টালি লঞ্চ করেছো এইভাবে। আর আরেকটা কেস দেখা যায় তুমি হাইটে আছো কিন্তু তুমি হরিজন্টালি লঞ্চ করোনি, বরঞ্চ ওপরে লঞ্চ করেছো। তো এইসব কেসের জন্য আলাদা আলাদা ফর্মুলা আসে, এই ফর্মুলাগুলো কিন্তু কাজ করবে না। তো আমি প্রেফার করি আলাদা করে ফর্মুলা না শিখে বরঞ্চ কি করে ভেরিয়াস কেসকে করে নেওয়া যায়, ফর্মুলা না জেনেই ওই মোশন আন্ডার গ্র্যাভিটির কনসেপ্টে কি করে নেওয়া যায়, এটাই বেটার ওয়ে থাকে, ঠিক আছে। তাহলে ফর্মুলা লোড আর মাথায় বেশি পড়ে না। তবে এই যদি অরিজিনাল কেসটা আসে, এই বেসিক কেসটার মধ্যে যদি আসে, এটাকে কি মোশন ইন 1D করা যায় না, 100 বার করা যায়। তুমি একবার টাইম অফ আপওয়ার্ড মোশনটা করতে লাগবে, একবার ডাউনওয়ার্ড মোশনটা করতে লাগবে, কিন্তু ভেজাল আরো বেড়ে যায়, সময় আরো বেশি দরকার হয়। তার জন্য আমরা কি করি, বেসিক কেসটার জন্য অ্যাটলিস্ট এই কয়েকটা ফর্মুলা শিখে রাখাটা বেটার। বেসিক কেসের সাথে ম্যাচ হয়ে কোনো নিউমেরিক্যাল এলে এই ডাইরেক্ট ফর্মুলা ইউজ করব, ডিফারেন্ট কেস এলে ডিফারেন্ট কেসকে ফর্মুলা জানা বাদে আলাদা করে শিখবো আমরা যে কি করে করা যায়, ঠিক আছে। তো এখানেই প্রজেক্টাইল শেষ হলো। নেক্সট সেশনে প্রজেক্টাইলের কিছু নিউমেরিক্যাল নিয়ে দেখা হতে পারে আমাদের। ওকে।